আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি জ্ঞানচক্ষু গল্পের দ্বিতীয় পার্ট। তো তোমরা সবাই সঙ্গে থেকো, অন্বেষা এক্সেলেন্সের সাথে যুক্ত থেকো। যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে তোমাদের সমস্ত আপলোড হওয়া ভিডিওগুলি তোমাদের কাজে লাগে এবং তোমরা সহজেই দেখতে পাও। তো চলো, আজকে আর তোমাদেরকে বেশি কিছু সময় নষ্ট করব না। আজকে ডাইরেক্ট তোমাদের সিলেবাসে চলে যাই। সিলেবাসে গিয়ে আমরা বুঝেছিলাম এর আগের পার্টে রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ রত্ন কতটা খাঁটি সেটা কেবলমাত্র জহুরি বুঝতে পারে। তো সেই জায়গা পর্যন্ত আমাদের আগের পার্ট শেষ হয়ে গেছে। আজকে আমরা তার পরের পার্টটা পড়ব। একটু পরেই ছোট মেশো ডেকে পাঠান তপনকে এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুরবাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, তপন তোমার গল্প তো দিব্যি হয়েছে। মানে ছোট মেশো জানতো যে তপনের লেখাটি অত প্রফেশনাল না, মানে তপন অত ভালো মাপের লেখা লিখেনি। তথাপিও নতুন শ্বশুরবাড়িতে কোনো একজন আত্মীয়র কাজকে অপমান করাটা ওনার কাছে দৃষ্টিকটু বলে মনে হয়েছে। তাই উনি বলেছে যে তপন তোমার লেখাটি খুব ভালো হয়েছে, একটু কারেকশন করে করে দিলেই ছাপতে দেওয়া চলে। মানে মেশো বলতে চাইছেন যে একটুখানি কারেকশন করলেই তপনের লেখাটি একটি বড় মাপের কোনো পত্রিকাতে ছাপতে দেওয়া যায়, অর্থাৎ ছাপানো পত্রিকার মধ্যে গল্প আকারে তপনের লেখাটিকে ছাপানোর কথাই এখানে বলছেন তিনি। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। প্রথমে তপন মেশোর মুখের দিকে তাকায় এবং দেখে, প্রথমে সে ভেবেছিল যে মেশো হয়তো ইয়ার্কি করছে তার সাথে, কিন্তু যখন দেখে মেশোর মুখে করুণার ছাপ, অর্থাৎ উনি একদম সিরিয়াস হয়ে গেছে, তখন তপন ভিতরে ভিতরে ভীষণভাবে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়ে দিও, মাসি বলে। মেশোর উপযুক্ত কাজ হবে সেটা। মানে তপনের লেখাটা যখন মেশো বলল যে সন্ধ্যাতারা পত্রিকাতে ছাপানো হবে, তখন মাসি মেশোকে বলছে যে তাহলে তুমি তপনের লেখাটিকে ছাপিয়ে দিও। কারণ যেহেতু তপনের মেশোর সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সাথে ভালো সম্পর্ক রয়েছে, তাই উনি চাইলে ছাপিয়ে দিতে পারেন। মেশো তেমনি করুণার মূর্তিতে বলেন, তা দেওয়া যায়। আমি বললে সন্ধ্যাতারার সম্পাদক না করতে পারবে না। ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। মাসি যখন কথাটি মেশোকে বললেন তখন মেশো মাসির কথাটিকে উপেক্ষা না করে বললেন যে ঠিক আছে, তপনের লেখাটি তাহলে ছাপিয়েই দেব। মেশোর সাথে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের খুব ভালো সম্পর্ক ছিল, বলতে পারো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সেই কারণে মেশো যদি বলেন তাহলে সন্ধ্যাতারার সম্পাদক কখনোই মেশোর কথাকে উপেক্ষা করবে না এবং উনি কোনোভাবেই তার লেখাটিকে না ছাপিয়ে পারবে না। তাহলে তপনের লেখা গল্পটি ছাপা হয়ে যাবে। তাহলে এই কথাটি এখানে তুলে ধরতে চাইছেন লেখক। বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, আর সবাই তপনের গল্প শুনে হাসে। কিন্তু মেশো বলেন, না না, আমি বলছি তপনের হাত আছে। এই তপনের লেখা গল্পটি ছাপানোর কথা ওঠে এবং যখন সবার সামনে কথাটি প্রেজেন্ট হয় তখন মেশো বলে, সবাই হাসাহাসি শুরু করে। তখন মেশো বলে, না না, তপনের লেখালেখি করার হাত আছে, অর্থাৎ সে ভালো লিখতে জানে, চোখও আছে। নচেত এই বয়সের ছেলেমেয়েরা গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মালমশলা নিয়ে বসে। তপনের যে বয়স, তাতে অন্যান্য বাচ্চারা যদি গল্প লিখতে বসে তারা নানান রকমের আইটেম নিয়ে আসে, কেউ অ্যাক্সিডেন্টের গল্প, কেউ রাজারানীর গল্প। তপন তো তবু এই সমস্ত কিছু লেখেনি, সেটা দেখে মেশো ইমপ্রেসড হয়ে গেছে বলতে পারো। তপন যে সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতা আর অনুভূতির বিষয় নিয়ে লিখেছে, এটা খুব ভালো, ওর হবে। মানে তপন স্কুলে যেদিন প্রথম ভর্তি হয়েছিল সেই দিনকার গল্পটি সে এই লেখার মধ্যে তুলে ধরেছে। তো সেই গল্পটিকেই
ছাপতে দেওয়ার কথা হচ্ছে। তো সেই কারণেই মেশো বলছে যে তপন তো তবু ওই সমস্ত বাচ্চাদের দিকে যায়নি, অ্যাক্সিডেন্ট, খুন, জখম এসব ঘটনা লেখেনি, এদিক দিয়ে বেঁচে গেছে। তপনের লেখার হাত আছে, তপনের দ্বারা লেখালেখি হবে, উনি এটাই বোঝাতে চেয়েছেন। তপন বিহ্বল দৃষ্টিতে তাকায়, মানে তপন অবাক হয়ে এই কথাগুলো শুনে অবাক হয়ে চেয়ে থাকে। কিসের জন্য? যে আমার লেখা গল্পটি তাহলে সত্যিই ছাপা হতে যাচ্ছে, এটা ভেবে তপনের মনটি ভীষণ খুশি হয়ে যায় বলতে পারো। তারপর ছুটি ফুরলে মেশো গল্পটি নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। মানে যখন গরমের ছুটিতে তপনের মশাই এসেছিলেন এবং তপনও তার গরমের ছুটিতেই মামার বাড়িতে থেকে গেছে, তো সেই কারণে উভয়ের মধ্যে কথোপকথন হয়। আর যখন ছুটি শেষ হয়ে যায় তখন মেশো তার নিজের বাড়িতে ফেরত চলে যায়। যাওয়ার সময় তপনের লেখা গল্পটি সে নিয়ে যায় সাথে করে ছাপতে দেওয়ার উদ্দেশ্যে। তপন এই ব্যাপারে বসে বসে দিন গুনতে থাকে যে কবে যে মেশো ছাপা লেখাটি, পত্রিকাটি হাতে করে নিয়ে তাকে এনে দেখাবে, এটার আশায় তপন দিন গুনতে থাকে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকেই তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো আর বাকি নেই। মানে তপন ছোটোবেলার থেকেই গল্প পড়তে, গল্প লিখতে খুব ভালোবাসত। তো গল্প ছোটোবেলার থেকে তপন অনেক গল্প লিখেছে এবং আজকে গল্প গাদা গাদা গল্প সে পড়ছেও। তাই তপনের কাছে গল্প জিনিসটা কি সেটা জানতে আর বাকি নেই। শুধু এটাই জানা ছিল না, সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেশোকে দেখে সেটা যে জানলো সেটা। তবে আর পায় কে তপনকে? তপন যে জানতো না যে লেখকরা মানুষ হয়, কারা যে এই গল্পগুলি লিখছে সেটাও তপনের অজানা ছিল। সেই কারণে যখন নতুন মেশোকে সে দেখলো এত কাছের থেকে, উনি একজন লেখক মানুষ এবং একজন লেখককে এত সামনের থেকে দেখতে পেয়ে তপনের আর এই জিনিসগুলোর সমস্ত ঘোর কেটে গেল, ভুল ধারণাগুলি কেটে গেল। দুপুরবেলা সবাই যখন নিথর তখন তপন আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি, আর কলমটি নিয়ে 3 তলার সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, একা আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। তপনের বাড়িতে যারা, মামার বাড়ির যারা মানে দুপুরবেলাতে সবাই ঘুমোচ্ছে, নিথর মানে ঘুমোচ্ছে, সেই সময়তে তপন তার মা, যখন তপন মামার বাড়িতে এসেছিল তখন মা তার সাথে হোম টাস্কের খাতাটি দিয়ে পাঠিয়েছিল। সেই হোম টাস্কের খাতা আর একটা কলম নিয়ে মানে একদম ছাদে চলে যায় এবং সেখানে গিয়ে তপন গল্প লিখতে শুরু করে। এক বসাতেই সে পুরো গল্প একটা শেষ করে দেয়। লেখার পর যখন পড়ল, গায়ে কাঁটা দিয়ে উঠল তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। একই ব্যাপার, এই যে সত্যিই হুবহু গল্পের মতোই লাগছে। তার মানে সত্যিই একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। মানে এই গল্পটি লেখার পর তপন নিজেই গল্পটি একবার রিড করেছে আর কি, একবার পড়ে দেখেছে গল্পটি কেমন। তো গল্পটি দেখার পর তপনের ভীষণভাবে মনের মধ্যে মানে উত্তেজনার সৃষ্টি হয় বলতে পারো। তখন এই গল্পটি পড়ার পর সে নিজেই নিজেকে গর্বিত বলে মনে করছে যে আমি একটা গল্প লিখেছি, বা গল্পটি তো বেশ গল্পের মতোই লাগছে, তাহলে কি আমাকে এখন লেখক বলা চলে? হঠাৎ ভয়ানক এক উত্তেজনা অনুভব করে তপন, আর দুধ দাঁড়িয়ে নিচে নেমে এসে ছোটো মাসিকেই বলে বসে, ছোটো মাসি একটা গল্প লিখেছি। এই গল্পটা পড়ে যখন তপনের মনে উত্তেজনার সৃষ্টি হলো, তখন সেই উত্তেজনা তো কারোর কাছে শেয়ার করতে হবে, তাই নয় কি? তো সেই উত্তেজনাটি শেয়ার করার জন্য তপন চলে যায় মাসির কাছে। সে মাসিকে গিয়ে গল্পটির কথা বলে যে মাসি একটি আস্ত গল্প লিখেছি। ছোটো মাসি ওর চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। তপনের ছোটো মাসি তপনের থেকে 8 বছরের বড়। তো বছর 8 বড় হলেও ছোটো মাসিকে তপনের কথাটি মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকায় তপন আর মাসির মধ্যে,
তপন তার গল্পের কথাটি মাসির কাছে লুকাতে পারেনি। সে খুশি হয়ে মাসিকে কথাটি শেয়ার করেছে যে মাসি মাসি একটা গল্প লিখেছি। কাজেই মামার বাড়ি এলে সব কিছু ছোটো মাসির কাছে। তাই এই ভয়ানক আনন্দের খবরটা ছোটো মাসিকে সর্বাগ্রে দিয়ে বসে। মামার বাড়িতে এসে মাসিকেই প্রথমে খোঁজ করে তপন, কারণ সে তার থেকে বছর 8 বড়। তো সেখানে একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে উভয়ের মধ্যেই। তো সেখানে তপন কোনো কথাই মাসির কাছে লুকায় না, তাই আজকে এই গল্পের কথাটাও লুকায়নি। তাই সে বলে বসেছে, মাসি মাসি দেখো গল্প লিখেছি। তবে বিয়ে বিয়ে হয়ে ছোটো মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে, তাই গল্পটা সবটা না পড়েই একটু চোখ বুলিয়েই বেশ পিঠ চাপড়ানো সুরে বলে, ও মা তো বেশ লিখেছিস রে, কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো? মানে বিয়ের পর ছোটো মাসি একটু ভারী কি ভাব হয়েছে, অতটা বন্ধুত্বপূর্ণ না থাকলেও সে তার একটু মানে বড় বড় ভাব, যেমন গার্জিয়ান ভাব বলতে পারো, হয়ে গেছে। এবং সে তপনকে বলছে যে পুরো গল্পটি কিন্তু পড়েনি, না পড়েই সে তপনকে বলছে যে তপন ভালোই তো লিখেছিস, কোথা থেকে দেখে লিখিস নি তো, মানে টুকলি করে লিখিস নি তো, নকল করে লিখিস নি তো? টুকলি ভাই মানে নকল। ছোটো মাসি ভালো হবে না বলছি। আরে বাবা খেপছিস কেন? জিজ্ঞেস করছি বই তো নয়, রোজ তোর মেসোমশাইকে দেখাই, কিন্তু গেলেন তো গেলেনই। কোথায় গল্পের সেই আটসাট ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্যে হাঁ করে আছে তপন মামার বাড়িতে থেকে বাড়িতে চলে এসেও? তো মাসি বলছে, আরে বাবা খেপছিস কেন, আমি কি তোকে সেরকম কিছু বলেছি? তো এই কথাটি বলার পর তপনের ছোটো মাসি লেখাটি নিয়ে মেশোকে দেখানোর নাম করে চলে যায়। কিন্তু উনি গেছেন তো গেছেনই, আর ফিরে এলেন না। তপনেরও গরমের ছুটি শেষ হয়ে গেছে। ছুটি শেষ হয়ে যাওয়ার পর সে বাড়ি ফিরে এসছে। এসেও সে দিন গোনে খালি যে কবে যে লেখার পত্রিকাটি আসবে, কবে যে আমি আমার লেখাটি দেখতে পারবো, এই আশায় সে পথ গুনতে থাকে মাসি মেশো।